শিবাবতার স্বামী বিবেকানন্দ। আগামী সপ্তাহে আমাদের রিচুয়ালের 3টে বিশেষ দিন আছে। প্রথম হচ্ছে সোমবার কৃষ্ণা একাদশী। কৃষ্ণা একাদশী হলো আদ্যা মায়ের পুজোর এক বিশেষ দিন। এরপর শিবরাত্রি এবং তারপর শনিবার ঠাকুরের জন্মতিথি, ভগবান শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি। সেই উপলক্ষে বেলুর মঠে এই প্যান্ডেল হচ্ছে সেই অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে। আর শিবরাত্রি বলতেই আমরা মূলত আমার আর কি যদি বলেন, আমি তো অত্যন্ত লোভী, খাদ্য লোভী আর কি। তা শিবরাত্রিতে আমাদের রিচুয়ালে নামটা শুনলেই যেটা আমার অনুভূতিতে আসে সেটা হচ্ছে গোবিন্দভোগ চালের ফেনা ভাত। তার গন্ধ আমি অলরেডি পেতে শুরু করেছি। সঙ্গে আলুর দম, মুগের ডাল, টমেটো কুলের চাটনি, দেশি গরুর দুধের ঘি দিয়ে সেদ্ধ ভাত খাওয়া, আলু সেদ্ধ, একেবারে কোনটা ছেড়ে কোনটা বলবো। আর শিবরাত্রির পরের দিন বেলের শরবত, সাবু মাখা, আমাদের রিচুয়ালের বিভিন্ন যে রিচুয়ালগুলো, বিভিন্ন যে খাওয়ারগুলো আছে, দধিকর্মা, সিন্নি, চাল মাখা, শিবরাত্রির একটা এটা হচ্ছে একটা বিশেষ বৈশিষ্ট্য, যেটা অপেক্ষায় আমি সারা বছর থাকি, যেটা আগামী সপ্তাহেই আছে। তবে এই শিবরাত্রিকে কেন্দ্র করেই একখানা মারাত্মক ক্যাচাল আছে, যেটা আমি গত বছর একটা ভিডিওতে বলেছিলাম। ভাবলাম আজকে বেলুর মঠে এসে একটু বলি। এমনিতে ঠাকুরের জন্মতিথিতে সেরকম কিছু নেই, বা কৃষ্ণা একাদশী সোমবারে আদ্যা মায়ের, কিন্তু শিবরাত্রিকে কেন্দ্র করে আছে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব একদিন পঞ্চবটী তলায় দাঁড়িয়েছিলেন দক্ষিণেশ্বরে সন্ধেবেলা। তিনি হঠাৎ দেখলেন উত্তর পশ্চিম কোণ থেকে একটা উজ্জ্বল নক্ষত্র ধীরে ধীরে এগিয়ে আসছে, এবং সেই নক্ষত্রটা ধীরে ধীরে এগিয়ে এসে গঙ্গা পার হয়ে কলকাতায় এসে মিশে গেল। উনি নাকি বলেছিলেন, আমার ডাকে যারা যারা আসবে তাদের মধ্যে যে প্রধান সে আর কি এলো। পরে নরেন্দ্রনাথ দত্ত স্বামী বিবেকানন্দকে উনি যখন প্রথম দেখলেন, দেখে বলেছিলেন, এই সেই জ্যোতি, এ জ্যোতি হচ্ছে শিবজ্যোতি, নরেনের শিবাংশে জন্ম, শিবাবতার। এবং ওই জ্যোতি এসছিল বারাণসী ধাম অর্থাৎ কাশী থেকে। আমরা তো এগুলো বুঝবো না, আমরা সাধারণ মানুষ। হ্যাঁ, অখণ্ডের ঘর থেকে ঠাকুর স্বামীজিকে নিয়ে এসছিলেন এটা জানি। সপ্ত ঋষির সর্বশ্রেষ্ঠ ঋষি, যেটা মূল বিষয়, মূল কথা, সেটা হচ্ছে উনি ছিলেন শিবের অবতার, মহাদেবের অবতার। স্বামীজির মা বেনারসেই সংকল্প করেছিলেন মহাদেবের মন্দিরে, এবং স্বামীজি আবার আরেকবার পৃথিবীতে এসেছিলেন, তবে সশরীরে নয়, আদ্যা মায়ের মন্দির করার জন্য উনি 3 জনের শরীরে ভর করে শক্তি দিয়ে কাজ করেছিলেন। সেই জন্য সেইভাবে উনি এসেছিলেন। অবতার তো সবসময় শরীর ধরে আসে না, অনেক সময় এভাবেও করে, যেমন শ্রীরামকৃষ্ণদেব অন্নদা ঠাকুরের শরীরকে আশ্রয় করে আদ্যা মায়ের মন্দির করেছিলেন। তা যে কারণে আমি এই ভিডিওটা বলতে চাইছি সেটা হচ্ছে, দুর্গাপুজো আসলেই একদল মানুষ দাবি করতে শুরু করে যে এত টাকা খরচা করে দুর্গাপুজো করার কি মানে হয়,
এই নিয়ে ক্যাচা। কালী পুজো বা দীপাবলি আসলেই তাদের দূষণের কথা মনে পড়ে। মানে রাস্তায় হাজার গাড়ি চললেও তাতে তাদের দূষণ হয় না, কিন্তু যেহেতু ওটা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত ওই জন্য তাদের মনে পড়ে। কুম্ভ মেলায় পদপিষ্ট হয়েছে সেটা তাদের হয়েছে। আর প্রতিদিন প্রায় বাইক অ্যাক্সিডেন্টে, গাড়ি অ্যাক্সিডেন্টে যে কত লোক মারা যাচ্ছে সেই নিয়ে কোনো উচ্চবাচ্য নেই। ঠিক তেমনি এই শিবরাত্রিকে কেন্দ্র করে দুধ নিয়ে এরকম ক্যাচাল আছে। একদল আবোদা আর কি বলা যায়, কারণ তারা বিজ্ঞানও জানে না যে দুধ সম্পর্কে বিজ্ঞান কি বলে। তারা বলে যে এই শিবরাত্রির দিন নাকি হাজার হাজার লিটার দুধ শিবের মাথায় অর্থাৎ প্রাণহীন পাথরের টুকরোর উপর ঢেলে নাকি দুধ নষ্ট হয়। যে দুধ খেলে নাকি মানে শিশুরা বাস্তব যে উপমহাদেশে লক্ষ শিশুর মৃত্যু হয় অপুষ্টিতে, সেখানে নাকি এই দুধ ঢালাটা অপচয়। কিন্তু সত্যি কি তাই? বিজ্ঞান কি বলে? বিজ্ঞানের দুধ সম্পর্কে কি বক্তব্য? আমি গত বছর আমার ভিডিওতে বলেছিলাম, আমি শুধু এখানে একটু উল্লেখ করে দিই, আরেকবার মনে করিয়ে দিই। দুধ যেটা পুষ্টিকর সেটা হচ্ছে মাতৃদুগ্ধ, কিন্তু যেটা হচ্ছে অ্যানিমাল মিল্ক অর্থাৎ গরু, মোষ, ছাগল বা যে কোনো, এই মিল্কে হয় কি, প্রথম কথা দেশি গরুর দুধ এখন খুব কম, এখন বেশিরভাগই হচ্ছে জার্সি গরু। সেই দুধের কোয়ালিটি দেশি গরুর দুধের কোয়ালিটি ধারে কাছে না। এবার এই সে যাই হোক, বিজ্ঞান যেটা বলে, এই ধরলাম দেশি গরুর দুধই শিবের মাথায় ঢালা হচ্ছে। এই দেশি গরু যে দুধ, সেই দুধে প্রচুর ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস, সমস্ত বিভিন্ন রাসায়নিক, কেমিক্যাল বা কি বলবো মিনারেলস, সমস্ত কিছু আছে, ভিটামিন, মিনারেলস সব আছে। কিন্তু বিজ্ঞানীরা দেখেছে এই দুধের যে ক্যালসিয়াম তা কিন্তু আমাদের বনে অ্যাবজর্ব করে খুব কম, বলতে গেলে করেই না। আর আমরা শহরে যে দুধ খাই, প্যাকেট দুধ, ওই দুধকে যদি কেউ পুষ্টিকর বলে তাহলে আর কি বলবো বলুন? ওই আস্তে কয়েন কর্তা, ঘোড়ায় হাসবা ছাড়া, বলা ছাড়া আর কিছু উপায় থাকে না। আরেকটা বিষয় আমি গতবারও বলেছিলাম, সেটাও একটু বলে দিই। অপুষ্টি একটা ধারণা আছে যে অর্থনৈতিক দরিদ্রতার মাধ্যমেই হয়, এই কথাটাও ঠিক নয়। অপুষ্টি মানে হচ্ছে আমাদের যে খাদ্য শৃঙ্খল আছে তার কোনো কিছুর অভাবে একজন স্থূলকায়, একজন কোটিপতি মানুষও অপুষ্টিতে সে অসুস্থ হতে পারে এবং তার মৃত্যু পর্যন্ত হতে পারে। অপুষ্টিতে শুধু অর্থনৈতিকভাবে দরিদ্র মানুষরাই সাফার করে, ভোগে। এইটা যারা বলে বা ভাবে তাদের কি বলবো বলুন? মূর্খ ছাড়া আর কি। বিষয়টা হচ্ছে দুধ বিজ্ঞানের দিক থেকে, বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে একেবারেই পুষ্টিকর সুষম খাওয়ার নয়। এবার ওই মহাদেবের মাথায় প্যাকেট দুধ যত কম ঢালা যায় ততই ভালো, বাবার জটা থাকলে হয়। ওই ভেজাল দুধ, আর তবে বাবার মাথায় ঢাললেও বাবা তো নীলকণ্ঠ, সব কিছু হজম করে নেয়, কিন্তু আমাদের পেটে যত কম ঢালা যায় ততই কিন্তু ভালো। একদল বিশেষজ্ঞ চিকিৎসক তাদের অনুমান ক্যান্সারের মূল কারণ কি, ক্যান্সারের কারণ কি তা এখনো অবধি কেউ জানে না, সবটাই অনুমান। শহরে লিভার ক্যান্সারের একটা বড় কারণ হচ্ছে অতিরিক্ত প্যাকেট দুধ খাওয়া, কিছু বিশেষজ্ঞের ধারণা। তবে এগুলো তো প্রমাণ সাপেক্ষ নয়, আমি শুধু উল্লেখ করে দিলাম।
রাম নাম হচ্ছে, রাম নাম। শিব অবতার স্বামী বিবেকানন্দ, তাই একটু শিবের মহাদেবের কথা বললাম। স্বামীজির বেল গাছ, বেল আর কি হয়েছে দেখা যাচ্ছে, তাই আপনাদেরও একটু দেখিয়ে দিলাম। শিবরাত্রি বলে কথা, তাই।